নমস্কার, আমি মৌসুমি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটা নতুন আর দারুণ ভ্লগ। নিজেকে একটা এত বড় উপহার দিচ্ছি। সেই দিনের শুরুটা হয়েছিল রিয়ানের হাতে খড়ি দিয়ে। ওর জন্য কেনা হয়েছে প্রচুর বই, বিশেষ করে আজকের দিনটার কথা ভেবে। আর আমার মা রায়গঞ্জ থেকে ওকে পাঠিয়েছে এই রূপোর কলমটি। আমাদের গোটা পরিবারের জন্যই আজকের এই শুভ তিথিটা সত্যিই মনে থাকার মতো হয়ে থাকবে। প্রায় 3 মাস হতে চললো নতুন বাড়িতে আসা। গোছানো এখনও শেষ হয়নি, একটার পর একটা জিনিস দিয়ে বাড়ি ভরানো চলছে তো চলছেই। কিচেনের জন্য কত যে নতুন শখের জিনিসপত্র আনছি। আমার আর বরের ভীষণ প্রিয় একটা ব্র্যান্ড হলো দ্য ইন্দাস ভ্যালি। এখান থেকে টুকটুক করে আমি অর্ডার করতেই থাকি। নতুন আর একটা জিনিস জাস্ট বাড়িতে এসে পৌঁছলো। একেবারে প্রিমিয়াম কোয়ালিটির 3 লেয়ার বডিযুক্ত টার্বোকুক ট্রাইপ্লাই স্টেনলেস স্টিল কড়াই। বিশ্বাস করো, বাড়ির ননস্টিক আর অর্ডিনারি স্টিলের থেকে 3 গুণ বেটার। হেলদি অপশন একটা। খাবারের যেমন মান বজায় থাকে, রান্না করা সোজা, পরিষ্কার করা সোজা, মানে এতটা খুশি হয়েছি এটা কিনে। তোমরা যদি ইন্দাস ভ্যালি থেকে কিছু কেনাকাটা করতে চাও তাহলে MOUSUMI এই কোডটি অ্যাপ্লাই করতে পারো। পেয়ে যাবে 40% অবধি ছাড়, এছাড়া আরও 12% এক্সট্রা ছাড় পেতে পারো। সববার দারুণ লেগেছে। এই ডিসিশনটাও নেওয়ার জন্য আমি অনেক দিক দিয়ে আমি রিলিফড হব, সেটাও দাঁড়িয়েছে আমার পাশে। তার জন্য অনেক থ্যাংক ইউ তোমাকে। যদি কেউ সৎ পথে উপার্জন করে, প্রতিটা জীবিকা সঠিক, ওর থেকে সঠিক আর কিছু হয় না। আমারটা যেমন পরিশ্রমের, যে রাস্তাঘাটে রোদে পুড়ে বৃষ্টি ঝড়ে কাজ করছে তাদেরটা পরিশ্রমের। কেউ যদি ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসে তার জীবিকা নির্বাহ করে, সেটা পরিশ্রম। প্রতিটা কাজ পরিশ্রমের। পরিশ্রম কথাটাই মূল কথা। আমার যে লক্ষ্য তার সিকিভাগও হয়তো পৌঁছায়নি, কারণ আমার লক্ষ্যটা অনেকটাই বড়। আমি তোমাদের কিছু জনকে অনুপ্রেরণা যোগানোর জন্য দুটো কথা বলবো। জীবনে থেমে থেকো না। আমার প্রথম দিকে এই যে বলছিলাম একদমই ভিউ আসতো না, কিন্তু আমি চেষ্টা ছাড়িনি, আমি চেষ্টা করে গেছি। চেষ্টাটাই হলো মূল কথা। রিয়ান এইটুকুনি ছোট্ট, আমি ওকে ফিড করাচ্ছি একদিকে, অন্যদিকে আমার আর এক হাতে ফোনে আমি এডিট করছি। তার আগে আমার যেহেতু একটা কসমেটিক স্টোর ছিল, আর একটা অন্য প্রফেশন ছিল, সেটার ইতি হয় করোনার ওই সময়টাতে। আমি তারপরেও ছিল, কিন্তু কন্টিনিউয়াসলি বাইরে যাতায়াত করতে পারতাম না এত ছোট বাচ্চা ছেড়ে। তাই ভাবলাম ঘরেই কিছু একটা ব্যবস্থা করি। যেহেতু ছোটবেলা থেকে কথা বলাটা আমার একটা কাজের মধ্যে ছিল, আমি আবৃত্তিটা একেবারে অল্প বয়স থেকে শিখেছি। তাই ভাবলাম, বা সপ্তর্ষি আমাকে একদম ঠেলা মেরে বললো যে তুমি কথা বলাটাকে কাজে লাগাও। এই জন্য আমি নিজের পার্সোনাল লাইফকে চেষ্টা করি বেশি না মেলে ধরতে, তার থেকে বরং আমি গল্প বলাটাকে তোমাদের সামনে তুলে ধরি। বিশেষ করে আমি ডেইলি ভ্লগিংকে কোনোদিনও সাপোর্ট করি না। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে একেবারেই নয়, কারণ তাতে বাচ্চার প্রাইভেসি শুধু নষ্ট করা হয় না, বাচ্চার মানসিকভাবেও অনেক কিছু ব্যাড এফেক্ট পড়ে, যেটা ভবিষ্যতের জন্য সঠিক নয়। আমরা বাবা মা হয়ে পৃথিবীতে ওদেরকে এনেছি, আমাদের দায়িত্ববোধ ওদের পথটাকে সঠিকভাবে মেলে ধরা। অনেকেই তোমরা প্রশ্ন করো, মৌসুমি দিদি তুমি কোথায় থাকো, তোমার বাড়ি কোথায়? আমি নিউ টাউনে থাকি। ওখানেই ফুল স্টপ, ওখানে দাঁড়ি। আমি এর থেকে বেশি সোশ্যাল মিডিয়াতে একটা পাবলিক প্ল্যাটফর্মে শেয়ার করব না। প্রতিটা মানুষের পার্সোনাল লাইফটাকে বাঁচিয়ে রাখা উচিত। তেমনি রিয়ান কোন স্কুলে পড়ে এটা আমি শেয়ার করব না কখনোই। ওর এই পার্সোনাল লাইফকে বাঁচিয়ে রাখাটা মা হিসেবে, বাবা হিসেবে আমাদের কর্তব্য। এই জিনিসগুলোকে বুঝতে হয়, বাউন্ডারিগুলোকে বুঝতে হয়। আমি হয়তো এগুলো বেশি বুঝি বলে আমার এগোনোটা বেশি হয় না। এটা একেবারে খাঁটি কথা, পৃথিবীর সবচেয়ে চরম সত্যি। আমি যদি সব কিছু ছেড়ে ছুড়ে এই বাউন্ডারিগুলোকে ক্রস করে দিতাম, আমার বেডরুমে যদি আমি ক্যামেরা ঢোকাতাম, যদি রোজ ঢোকাতাম, তাহলে আমার ফলোয়ার্স বাড়তো, আমার ভিউ বাড়তো। কিন্তু আমার তার প্রয়োজন নেই। কম থাকুক, সঠিকটা থাকুক, কোয়ালিটিতে থাকুক, কোয়ান্টিটিতে না হোক। আর আজকে এই যে গাড়ি কেনার ব্যাপারটা অনেক পরিশ্রমের ফল। কটা মাস আগেও জানতাম না গাড়ি কেনার ক্ষমতা রাখি। হয়তো সোশ্যাল মিডিয়ার থ্রুতে ভিউজ থেকে তোমাদের আশীর্বাদের, তোমাদের জন্য
প্লাস ব্র্যান্ড প্রমোশন করে আমার বেশ কিছু উপার্জন হয়েছে। সেগুলোতে আমি চেষ্টা করি যে বছর শেষে যদি আমরা সবাই মিলে একটু ঘুরতে টুরতে যেতে পারি, সেই ক্ষেত্রে যদি খরচ করতে পারি, বা ঘর সংসারে টুকটাক কিছু খরচ করা, বরের পাশে থাকা, এগুলোতে চেষ্টা করেছি। কিন্তু নিজের প্রথম একটা সম্পত্তি হবে, একটা নিজেকে নিজে উপহার দিতে পারবো বা আমার পরিবারকে উপহার দিতে পারবো, অ্যাকচুয়ালি এই গাড়িটাই কেনা হচ্ছে পরিবারের কথা ভেবে। আমি কোনোদিনও ভাবতে পারিনি সেটা সম্ভব হবে। আমার এখনও বিশ্বাস হয়নি, মানে আমার মাথাকে আমি এখনও বুঝতে দিইনি যে আমার সাথে এত বড় ঘটনা একটা ঘটতে চলেছে। আমি যদি কন্টেন্ট ক্রিয়েট করে পারি, তুমি কেন পারবে না? যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চাইছো, লেগে থাকো, পরিশ্রম করো, আর প্রচুর 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 পড়াশুনো করো। অনেকে বলে কি করে ভ্লগ করব, পড়াশুনো করো। ইউটিউবই তোমাকে ইউটিউবার হতে শেখাবে। আমার একমাত্র গুরুজি স্বয়ং ইউটিউব থাকলে কারোর কিচ্ছু লাগে না। রান্না, কন্টেন্ট ক্রিয়েশন, কোনো একটা পড়াশুনোর ব্যাপার হোক, যা খুশি, মানে ইউটিউব, গুগল, সব কিছুর সমাধান ওই জিনিসটা, আর কিছু লাগে না। তোমরা ভালোবাসা দিয়েছো বংসোলমেটসকে, আমি পেরেছি, তোমরা পারিয়েছো, সকলে আশীর্বাদ করো। রিয়ানবাবুর হাতে খড়ির পর্বটা শেষ হলে পরেই আমরা আবার নতুন করে তৈরি হয়ে নিলাম এবং আমাদের গন্তব্যস্থল হলো এই দুলিচাঁদের টাটা মোটরস শোরুম, যেখানে আমরা বেশ অনেক দিন হলো গাড়ি দেখে শুনে পছন্দ করে বুক করে রেখেছি এবং তা আজ হাতে পাবো। রিয়ান যখনই জানতে পেরেছে এটাই ওর মায়ের হবু গাড়ি, তখনই গাড়ি খোলা শুরু করে দিয়েছে। আমি গাড়িতে চড়বো, এটা খুলে দাও, দরজাটা খুলে দাও। ওকে যতবার বলছি বাবা আর একটু সবুর করো, এই তো সপ্তর্ষ একটু মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে, কারণ গাড়ির ব্যাপারে ও বেশ শৌখিন। আমি কোন গাড়ি নিলাম? এই যে এই গাড়িটা, টাটা টিয়াগো ইভি। বলা হয় আগাম দিনে এই ইভি হলো ভবিষ্যৎ, মানে ইলেকট্রিক ভেহিকল। 2 বছর আগেও আমাদের দেশে এই ইভি নিয়ে এত মাতামাতি ছিল না যা এখন হয়েছে। জায়গায় জায়গায় খানিক পরপরই তৈরি হয়েছে চার্জিং স্টেশন, আর খুব তাড়াতাড়ি চার্জ দেওয়া যায়। আমার মা বলছিল, আচ্ছা চার্জ ফুরোলে আগে থেকে কি করে জানবি যদি রাস্তাঘাটে বিপদে পড়িস? মাকে উত্তর দিলাম, ঠিক যেমন করে তোমরা বুঝতে পারো তেল ফুরিয়ে যাচ্ছে, এবার তেল ভরতে হবে, তেমন করেই বুঝে যাব চার্জ ফুরোতে চলেছে, আমাদেরকে তাড়াতাড়ি চার্জে বসাতে হবে। কলকাতা থেকে আশেপাশে ঘুরতে যাওয়ার জায়গাগুলো, এই যেমন দীঘা, মন্দারমণি, শান্তিনিকেতন, এই সব জায়গাগুলোতেও এখন ইভি চার্জিংয়ের ব্যবস্থা করা হয়েছে, মানে বেশ নিশ্চিন্ত থাকা যেতে পারে। এবার আসি খরচের ব্যাপারটা। বলা যেতে পারে 50%-এরও বেশি সাশ্রয় সম্ভব এই ইভি ব্যবহার করলে। 1 কিলোমিটারে 1 টাকারও কম খরচ হয়। মানে ভাবা যায়, যেখানে আমরা তেল চালানো গাড়িতে এগুলো স্বপ্নেও ভাবতে পারি না। একবার একটু কষ্ট করে কিনে নেওয়ার পর কয়েক বছরের মধ্যেই এতটা বেশি সাশ্রয় হবে, খরচের টাকাটাই উঠে যাবে। সত্যি গাড়ি কেনা হয়ে গেল, সেই উপলক্ষে কেক কাটা, হাততালি ইত্যাদি ইত্যাদি হয়ে গেল, আর আমার গাড়ি আমি হাতেও পেয়ে গেলাম। মানে এই তো চাবিটা আর খানিকক্ষণের মধ্যেই আমার হাতে দেবে। এমন একটা দিনে আমার রায়গঞ্জের বাবা মা, ভাই বোন ওরা পাশে থাকলে অবশ্যই আরও অনেক বেশি ভালো লাগতো। আজকের এই ফ্রেমটা একেবারে সম্পূর্ণ হতো। গাড়ির চাবি হাতে পেয়ে গেলাম। আচ্ছা, এখনও কি আমার মাথা বুঝতে পারছে যে আমি সত্যি সত্যি নিজে একটা এত বড় কিছু কিনলাম? কি যেন সময় কথা বলবে, তবে খুব ভালো লাগছিল তা বটে। সপ্তর্ষ এবার বসে পড়লো সামনে, একটু ডেমো দেখে নেবে, কারণ এক্ষুনি আবার আমাদেরকে রওনা দিতে হবে। তো এই হলো আমাদের গাড়ির ভেতরটা। ভেতরে ওই নতুন সিট কভার এবং টুকটাক যা সাজানো গোছানো তা করে নিয়েছি।
একটা আফসোস কিন্তু আছে, এখন অবধি ড্রাইভিংটা জানি না। ওটাকে এখন পরবর্তী পদক্ষেপে খুব তাড়াতাড়ি শিখে নিতে হবে। শুভ একটা দিন, গাড়ি কেনা হলো, এবার খাওন দাওয়ানও তো কিছু করতে হবে। বিকেল গড়িয়ে গেছে, সেই সকালবেলা কোনো রকম একটু ব্রেকফাস্টটা হয়েছে, কিছু যদি না খাই সকলের একেবারে মাথা ব্যথা শুরু হয়ে গেছে খিদের চোটে। আমরা এসে গেছি কস্তুরী রেস্টুরেন্টে। ভেতরে এত সুন্দর ডেকোরেশন, প্রথমে তো রূপেই মন ভরে গেল। ওনাদের সাথে আলোচনা করে আমরা সকলে মিলে 2টো মহারাজা থালি অর্ডার করলাম। বলল যে এর সাথে যদি এক্সট্রা একটা ভাত অর্ডার করি তাহলে সকলের পেট ভরে যাবে। ঠিক তাই, পোলাও রয়েছে, ভাত রয়েছে, আরও টুকটাক এতগুলো সামগ্রী। আর বিশ্বাস করো, খিদে পেটে প্রতিটা খাবার এতটা সুস্বাদু লেগেছিল। আমার শাশুড়ি মা তো এত বড় কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে যে বাইরে এত জায়গায় খেয়েছি, কিন্তু আজকে কস্তুরীর এই খাবার দাবারগুলো এত সুস্বাদু লেগেছে, মানে মনে হচ্ছে যেন সবচেয়ে সেরা খাওয়াটা আজকেই খাচ্ছি। ভাগাভাগি করে সবাই কচুপাতা চিংড়ি ভাপা, সর্ষে ইলিশ, মাটন কষা, কি তৃপ্তি করে যে খেয়েছি। আর রাতে বাড়ি ফিরেই সবার আগে মাথায় রাখতে হয়েছে আমাদের গাড়িকে চার্জে বসাতে হবে। এই যে নতুন একটা চার্জিং স্টেশনও বসিয়ে ফেলেছি আমাদের অ্যাপার্টমেন্টে। আর তারপরেই পরদিন সকালবেলা আমরা আবার নতুন করে প্রস্তুতি পর্ব নিয়ে বেরিয়ে গেছি। কোন জায়গায় বলো তো? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, দক্ষিণেশ্বরে। সেখানে গাড়ির পুজোটা একদম সকাল সকাল দিয়ে ফেললাম। যাচ্ছি এবার মা গঙ্গা দর্শন করতে। মা বলেছিল অনেক আগেই যে দক্ষিণেশ্বর গেলে কিন্তু গঙ্গা জল ভরে আনতে হবে, কিন্তু আমাদেরকে পাত্রটা দিতেই ভুলে গেছে। তাই গঙ্গার কাছে এসেও গঙ্গা জল ছাড়াই ফিরছি। আমাদের জীবনটা একটা নাগরদোলার মতো, বড়ই অদ্ভুত। এই ভালো তো এই খারাপ। দূর থেকে কাশবনকে ঘন মনে হলেও প্রতিটা জীবনে থাকে এক একটা করে লড়াই। এই যে আমাদের গত 2 দিন ধরে সব কিছু ভালো যাচ্ছে, কি জানো সামনে কি অপেক্ষা করছে। তবে আমরা ভালো থাকার আশাটা তো ক্রমাগতই করে যেতে পারি। সকলে ভীষণ ভালো থেকো। আজকে আসছি।